পৌঁছে গেছি আমাদের তামিলনাড়ু সিরিজের একেবারে শেষ অংশে। আজকে এই শেষ পর্বে আপনাদের সঙ্গে আমার চেন্নাইয়ের ইসিআর বিচ, কোভালাম বিচ এই সব জায়গা ঘোরবার অভিজ্ঞতা শেয়ার করব। সেদিনকের দিনটা শুরু হলো মহাবালিপুরামের সি বিচে হাঁটাহাঁটি করে। আমাদের হোটেলের প্রাইভেট বিচ অ্যাক্সেস ধরে সকালে খানিকক্ষণ হেঁটে নিলাম। মহাবালিপুরামে আমরা ছিলাম মাদ্রাস ক্রনিকল রিসোর্টে, যার ব্যাপারে এর আগের পর্বে সমস্ত ইনফরমেশন শেয়ার করেছি, আর রিপিট করছি না। যারা কোনো কারণে মহাবালিপুরাম ট্যুরের এপিসোডটা দেখেননি বা দেখার আগ্রহ পাননি, তাদের একবার বলবো অবশ্যই আজকের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পারলে ঘুরে দেখবেন। সেদিন সকালে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অ্যাভেল করেই আমরা সরাসরি রওনা হয়ে যাই মহাবালিপুরামের সি শেল মিউজিয়াম দেখতে, যা সত্যি একটা অবাক করা নতুন ফাইন্ডিং ছিল আমাদের কাছে। আমাদের এবারের গোটা তামিলনাড়ু ভ্রমণ ফ্যাসিলিটেট করে দিয়েছিল নীলাভ ট্যুরিজম অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। তাদের নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেয়া থাকলো। মহাবালিপুরামের মনুমেন্টসগুলোর বাদেও একটা অন্যতম দ্রষ্টব্য জায়গা হচ্ছে ইন্ডিয়া সিশেল মিউজিয়াম। এখানে একজন ব্যক্তি মানুষের প্রচেষ্টায় এরকম একটা মিউজিয়াম দাঁড় করিয়েছেন ওনারা। ঝিনুকের মিউজিয়াম, ফসিলের মিউজিয়াম, সম্ভবত 400 টাকা করে বোধহয় এন্ট্রি টিকিট। এই হচ্ছে সেই ভদ্রলোক, ইন্ডিয়া সিশেল মিউজিয়াম ফাউন্ডার রাজা মোহাম্মদ। ইনি রেকর্ড হোল্ডার আর কি। ভাবুন, ঝিনুক কালেকশন করতে করতে সেটাকে হবি করে ফেলে আজকে একটা মিউজিয়াম দান করিয়ে ফেলেছেন। তবে এখানে টিকিট কিন্তু খুব এক্সপেন্সিভ, 400 টাকা করে পড়লো অ্যাডাল্টদের। চলুন ঢোকা যাক। বাইরেটা কিছুটা এরকম, তবে এই বাইরের তিক্ত বা তীব্র গরমে সকালবেলা যদি নিজেদের জন্য কোনো অ্যাক্টিভিটি রাখতে চান, এটাই ভালো হবে। ভিতরটা পুরো মাছের গন্ধ, কারণ সবই তো ঝিনুক। এগুলো খুব কাছ থেকে দেখলে বুঝতে পারবেন। সিঙ্গাপুর মার্লিয়নের এইটা হচ্ছে একটা রেপ্লিকা 22 ফুটের। কত ঝিনুক শাঁখ দিয়ে বানানো দেখুন। এই সব কিন্তু সিশেলস। সব থেকে এই জায়গাটা এনজয় করবে যদি সঙ্গে কোনো বাচ্চারা থাকে, তাদের দারুণ লাগবে। এই ছোটোখাটো সমস্ত জায়গায় ঝিনুকের ব্যবহার ভীষণ রকম চোখে পড়ছে। এরকম মিনারেলস হয় দেখুন সমুদ্রে ঘুরি, এগুলো তো এত জানার উপায় থাকে না। দেখুন তার সমস্ত কিছু নাম এখানে, প্রত্যেকটি মিনারেল আলাদা করে শোকেস করে তার নাম দিয়ে বোঝানো আছে। কয়েকটা দেখাই: ব্ল্যাক অবসিডিয়ান, লাপিস, রাফ অ্যাগ্যাট, টাইগার আই, এগুলো কিন্তু সবই সামুদ্রিক মিনারেলস। দেখুন কাছ থেকে শাঁখ দেখুন কত রকমের, ছোট থেকে বড় থেকে। এবং এগুলো কিন্তু ওই ভদ্রলোকের পার্সোনাল কালেকশন, বিভিন্ন জায়গা থেকে জোগাড় করেছেন। কিছু রামেশ্বরম থেকে, অন্যান্য দেশেরও আছে। ওনার এটা এমন হবি ছিল। ভীষণ ভীষণ ইউনিক জিনিস এটা। বিশ্বের নানা প্রান্ত থেকে কালেক্ট করা ছোট বড় নানা রকম ঝিনুক শাঁখ দেখে সত্যিই সমৃদ্ধ হলাম। এইটা বোধহয় একটা আইডিয়াল এক্সাম্পল যে আপনার হবি যাই হোক, সেটাকে যদি পারসিউ করে যেতে পারেন, তাহলে সেটাকে খুব বড় স্কেলে একটা জায়গায় নিয়ে আসা যায়। এই মানুষটির সেই প্রয়াসকে কুর্নিশ জানাই। বারবারই যে জিনিসটি বলছি, আপনি বড় মানুষ হিসেবে কতটা আগ্রহ পাবেন জানি না, তবে সঙ্গে যদি বাচ্চারা থাকে, এই গোটা অ্যামিউজমেন্ট পার্কটাই কিন্তু তাদের কাছে একটা দুর্দান্ত মজার জায়গা হয়ে উঠতে পারে। কিছু চমৎকার সেলফি পয়েন্ট আছে, এমনি ওপেন এরিয়া আছে যেখানে এরকম ডাইনোসরের আকৃতি পাবেন। আমাদের তো হঠাৎ করে ছোটোবেলায় ফিরে গিয়ে এই আধ ঘন্টার ঝটিকা সফরটা দারুণ লেগেছিল। বাচ্চাদের সঙ্গে নিয়ে যারা চেন্নাইতে থাকেন, তারা উইকেন্ডে চট করে ঘুরে যেতে পারেন এই সিশেল মিউজিয়ামে। মহাবালিপুরম ঘোরা শেষে সেদিন আমরা গাড়ি নিয়ে আবারও রওনা হয়ে গেলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনের জন্য, যেটা দেখে বোধহয় আপনারা এই ভিডিওটি খোলার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা একটি দুর্দান্ত বিচ রিসোর্টে শেষ দিনটা লেজারে কাটিয়েছিলাম। একদম ঘোরাঘুরির বাদে জাস্ট একটা ভালো জায়গায় থাকবার ইচ্ছে নিয়ে আমরা শেষ দিনটা বেছে নিয়েছিলাম এমজিএম বিচ রিসর্টকে। মুলটান চেন্নাই থেকে 1 ঘন্টা দূরে। আমাদের পরবর্তী দিন দুপুরে ফ্লাইট ছিল, তাই ইচ্ছে ছিল এমন কোথাও থাকবার যেখান থেকে এয়ারপোর্টটাও কাছে হবে, আবার সিটিতে থেকে সময় নষ্ট করবার প্রয়োজন পড়বে না। সব মিলিয়ে এমজিএম আমাদের দারুণ লেগেছিল।
আমরা এমজিএম এ ঢুকে গেছি। ঢোকার সময় দেখলেন তো একটা বিরাট রিক্রিয়েশনাল পার্ক আছে। এই রিসোর্টটা কিন্তু দুর্দান্ত। এই এরিয়ায় তাজের পরে এই একটাই ভালো বলবো আর কি জায়গা আছে। সুন্দর রিসোর্ট, কি বলিস? শেষ দিনের জন্যই তোলা ছিল আমাদের। ভালো, খুব রিফ্রেশিং, দারুণ। বাচ্চারা এলে বিকেলে অ্যাডভেঞ্চার পার্কটাও এনজয় করতে পারে। আমাদেরও সবার ভালো লাগে না। এখানে স্পায়ারও ফেসিলিটি আছে। যাওয়া যাক। রিসেপশন এরিয়া, আর এই রিসেপশন থেকেই এরকম অপূর্ব সুন্দরভাবে সমুদ্র দেখা যায়। ও ফাটাফাটি, কি বলিস! মানে এরকম আমরা বোধহয় অন্য কোথাও কোনোদিন পাইনি না, এত কাছে সমুদ্র। হ্যাঁ, মানে শোর লাইনটার পাশেই কিন্তু রিসর্টটা। অসাধারণ সুন্দর। এই রিসোর্টটার বাইরের এরিয়াগুলো বেশি সুন্দর আমার মনে হচ্ছে রুমগুলোর থেকেও। রুমগুলো একটু ছোটোর উপর। যে কোনো ভালো মানের রিসোর্টেই যেরকম হয়ে থাকে, এনাদেরও নানা ক্যাটাগরির রুম ছিল। আমাদের বাজেট অনুযায়ী আমরা একটি নন সি ফেসিং রুম নিই, যেটা ওনাদের একদম শুরুর দিককার বা স্টার্টিং রেঞ্জের রুম। তবে এখানে সি ফেসিং ক্যাটাগরি, প্ল্যাটিনাম ক্যাটাগরি, সুইট ক্যাটাগরি বিভিন্ন রকমের রুম আছে। আপনারা যখন নীলাভ ট্যুরিজমের সঙ্গে কথা বলবেন, আপনাদের ইচ্ছে মতো ওনাদের জানাবেন, সেই রুম ক্যাটাগরি ওনারা আপনাদের জন্য বুক করে দিতে পারে। তবে এটুকু বলেই রাখছি, আপনারা যে রুমেই থাকুন না কেন, রিসোর্টটা ইটসেলফ এত সুন্দরভাবে সাজানো গোছানো, আপনার রুম ক্যাটাগরিটা বোধহয় সত্যিই খুব একটা কিছু ম্যাটার করবে না। আমাদের ঘরে এবার আপনাদের নিয়ে যাই। আমাদের দেয়া হয়েছে 204, একদম রিসেপশন লাগোয়াই, বেসিক ডিলাক্স রুমস। এখান থেকে সমুদ্র সেভাবে দেখা যায় না। আচ্ছা, এটা হচ্ছে রুম নাম্বার 204, ওনাদের বেসিক ডিলাক্স রুম। আপনাদের একটু দেখিয়ে দিই। এটাই আমাদের আপাতত ওনারা অ্যালোকেট করেছেন। দেখছি যদি আপগ্রেড করা যায় কথা বলে। এটা রুমটা একটু ছোটোর ওপর। এটা একটা সোফা কাম বেড। এটাকে ব্যবহার করলে আরেকজন বড় মানুষ এখানে অ্যাকোমোডেটেড হতে পারেন। এটা একটা ওনাদের কিং সাইজের বেড। এদিকে অ্যামিনিটিস ওনারা প্রচুর দিয়েছে, ভরে ভরে দিয়েছে। এখানে ইলেকট্রিক কেটেল, চা কফি বানানোর সরঞ্জাম, আরও ওয়াটারের বটল, এসব তো আছেই। বেভারেজের মেনু, হ্যান ত্যান এসব পাবেন। ইনরুম ডাইনিংয়ের মেনু, লাগেজ রাখবার মতো জায়গা, টিভি, এসি। এদিকে এক অন্যরকম ফ্যান। এটা আমার কাছে একটু নতুনত্ব লাগলো। তার কারণ হচ্ছে লো সিলিং হাইট, যাতে হাত না লেগে যায়, তো সেই জন্য এরকমভাবে জিনিসটিকে ওনারা সাজিয়েছেন। আর এই দিকে আছে হচ্ছে একটা মিনি ফ্রিজ আর একটা ক্লোজেট। এখানে আপনারা লকারও পাবেন, এক্সট্রা বালিশ টালিশ দিয়েছে। আর ওয়াশরুমটা দেখাচ্ছি। এটা হচ্ছে রুমের সাথে লাগোয়া ওয়াশরুম। ওয়াশরুমটা ছোটোর ওপর, বাট এখানে ওয়াটার হিটার, বেসিন, হেয়ার ড্রায়ার এইসব আছে। আর কিট যেরকম আশাই করা যায় এরকম মানের একটি হোটেল থেকে সবই দিয়েছে। ডেন্টাল কিট থেকে শুরু করে কোম, শেভিং কিট। আর এখানে হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট। আর এদিকে আছে হচ্ছে ফ্রেশ টাওয়েলস। এই ছিল রুমটা ছোটোর ওপর। দেখা যাক, যদি আপগ্রেড করি অন্য কিছু বেটার রুমে, তাহলে আপনাদের সেটাও দেখাবো। এখানে দুপুরবেলাটা এতটা গরম থাকে, মানে আপনি কিছু কাজেই ব্যবহার করতে পারবেন না। মানে লাইফ স্টার্টস অ্যাট 5 PM ইন দ্য ইভিনিং আর কি। এত সুন্দর সি বিচের অ্যাক্সেস সব কিছু আছে, বাট আমরা কিছুটাই উপভোগ করতে পারছি না, শুধু অপেক্ষা করছি কখন বিকেল নামবে। আমরা যাই হোক আপাতত রেস্তোরাঁয় যাই, এবং রেস্তোরাঁয় যাওয়ার পথে এনাদের যেটা সুইমিং পুল রিসোর্টে, সেটা আপনাদের একটু দেখাতে চাইব। সি ফেসিং সুইমিং পুল, খুব সুন্দরভাবে মেনটেন, ব্যবহার করবার মতো সুইমিং পুল। এছাড়া এনাদের স্পা তো আছেই, জিম আছে, নানা অ্যামিনিটিস আছে আর কি। এদিকে হচ্ছে সি ক্রেস্ট বলে একটা রেস্তোরাঁ। এনাদের দুখানা রেস্তোরাঁ আছে প্রপার্টিটায়, একটা সং অফ দ্য সি বলে আর একটা সি ক্রেস্ট বলে। কি দুর্দান্ত দেখুন পুলটা। এটা মূলত হচ্ছে চেন্নাইবাসীদের উইকেন্ড রিট্রিটের মতো। এইখানে দেখলে বুঝতে পারবেন, এই রকম সুইমিং পুল অসাধারণ, ভীষণ ভীষণ ওয়েল মেনটেন। সন্ধেবেলায় আমরাও নামতে পারি। আর চেঞ্জিং রুমের ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু দিয়েছে। আর এই বাঁদিকে ওনাদের প্রথম রেস্তোরাঁ, এবং সম্ভবত প্রতিটি রেস্তোরাঁ থেকেই দেখা যায় হচ্ছে সমুদ্রটা।
এই রিসর্টটা যে কতটা জায়গা নিয়ে তৈরি হয়েছে সেটা যখন ড্রোন ওড়াবো বুঝতে পারবেন। আর আমাদের রেস্তোরাঁ বাঁদিকে, সেদিকে যাই। এখানে আবার কিছু সি ফেসিং কটেজেসও আছে। রুমের মান একই রকম কম বেশি, বাট সেগুলো জানলা দিয়ে খানিকটা সমুদ্র দেখা যায় আর কি। চলুন আমরা যাই আমাদের রেস্তোরাঁ সামনে। এবং এখানের যেটা সব থেকে ভালো লাগছে যে প্রায় প্রতিটি অংশ থেকে রিসোর্টের সমুদ্রটা দেখা যাচ্ছে। এটা একটা বিরাট বিরাট বাড়তি পাওয়া। এখানের ঘর ভাড়ার বিষয়টা বলে দিই। আমরা যে জাতীয় ঘরে আছি এগুলোর ভীষণ ডাইনামিক্যালি প্রাইসিংগুলো বাড়ে কমে, তাও 7-8 হাজার টাকার নিচে পাবেন না। আর এনাদের যেগুলো সব থেকে ভালো রুম সেগুলো 20-25 অব্দিও চলে যায়। আমাদের সুইট রুম যেগুলো সকালে দেখাচ্ছিলেন ওনারা, সেগুলো বললো 20,000 প্লাস জিএসটি করেও চার্জ করে, উইকেন্ডে আরও রেট বেড়ে যায়। আমাদের যারা এই গোটা জিনিসটি অর্গানাইজ করে দিয়েছে নীলাভ ট্যুরিজম, ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওনারা সঠিক রেট আপনাদের জেনে বলে দেবে কত পড়বে, পার্টিকুলার আপনি যে সময় আসতে চাইছেন সেই সময়। আর আমার সামনে রেস্টুরেন্ট এসে গেছে, আর এদিকে একটা বিচ সাইড ছোট শ্যাক মতো আছে। আমরা বিকেলে ভাবছিলাম যে কোভালাম বিচে তাজের ওই দিকটা যাবো, বাট আমি যা দেখছি এখানেই ঘুরে দেখতে আমাদের খুব ভালো লাগবে, অন্য কোথাও যাওয়ার প্রয়োজনই পড়বে না। বিশাল বিশাল এইগুলো ওনাদের সুইট রুম, এই ডান দিকের যেগুলো দেখছেন। আরও যে কত কি আছে, পায়ে হেঁটে হেঁটে ঘুরলে দারুণ লাগবে। মাঝে মাঝে এরকম দোলনার ব্যবস্থা করা, আর যে দিকটা তাকাবেন নীল সমুদ্র। এই রেস্তোরাঁটিরও দেখুন একটা যেটা আউটডোর সিটিং সেকশন, সেখান থেকে সমুদ্র দেখা যায় একদম। এই হচ্ছে সিটিং এরিয়া, আর বাঁদিকে সমুদ্র। দারুণ দারুণ জায়গা। আর মূল টাউন চেন্নাই, এখান থেকে less than 1 hour, even চেন্নাই এয়ারপোর্ট ইজ less than 1 hour, চেন্নাই স্টেশনও কাছে। এই হচ্ছে রেস্তোরাঁ, দারুণ সুন্দর। এত জায়গা নিয়ে ঝকঝকে পরিষ্কার একেবারে। রিসোর্টটা নিয়ে বলার কিছু নেই আলাদা করে, মানে এত সুন্দর রিসোর্ট। লাস্ট কবে থেকেছি, কোথায় থেকেছি আমার কোনো আইডিয়া নেই। মানে মানে সারাউন্ডেড বাই প্রাইভেট বিচ অল ওভার। যেদিক থেকে ইচ্ছা আপনি প্রাইভেট বিচ অ্যাক্সেস করতে পারেন, যেটা দেখলাম। রাত্রিতে আলো জ্বললে আরও ভালো লাগবে। চারিদিকে বিচ, মানে এখানে দেখছি বিচ শ্যাকও করা রয়েছে। একদমই তাই, বাঁ দিকটা। এক্স্যাক্টলি। অ্যান্ড আমরা এখন রেস্টুরেন্টে এলাম। রেস্টুরেন্টে কী কী অর্ডার দিয়েছি একটু দেখিয়ে দিই আপনাদের। একটা চিকেন তন্দুরি নিয়েছি, ফিশ টিক্কা নিয়েছি, আর স্পেশালি আমি আমার জন্য রায়তা নিয়েছি। যা গরম এখানে, রাইস রুটি আর কিছু ইচ্ছে করছে না খেতে, ওই জন্য আমরা অল্প হালকা কিছুই খাওয়ার চেষ্টা করছি। মারাত্মক গরম এখানে, মানে একদম স্কচিং হিট যাকে বলে। তো দেখা যাক এটা খাই, খাবারের টেস্ট কেমন জানাচ্ছি। যেরম ভালো রেস্তোরাঁ সেরম ভালো খাওয়া দাওয়া। আমরা তন্দুর আইটেমস দুটো খেলাম, দুটোই জিভে জল আনার স্বাদ। দক্ষিণ ভারতে এসে যেটা বারবারই বলি, অনেকের খাবার নিয়ে খুব সমস্যা হয়, তবে এইসব জাতীয় রিসর্টে থাকলে তার কিছু টের পাবেন না। আমাদের দুর্দান্ত লেগেছে। আমরা এতটা আশা করিনি, তাই বোধহয় আরও ভালো লেগেছে। এনাদের ব্যবস্থাপনাও ভালো, রেস্তোরাঁটাও ইটসেলফ খুব সুন্দর, সুন্দর বসবার জায়গা, সুন্দর ভিউ। চেন্নাই ফিরে যাওয়ার আগে একটা দিন এখানের জন্য রাখবেন। আমি এটুকু সাজেস্ট করতে পারি যে হ্যাঁ, 2 দিন হয়তো মহাবলীপুরম এবং চেন্নাই আলাদা করে না ঘুরলেও একটা দিনও যদি এক্সট্রা থাকে পুডুচেরি ঘোরার পরে, এই জায়গাটিতে থেকে যাবেন। এখানে থেকে মহাবলীপুরম ঘুরে আসুন, খুব সহজে করা যায়।
আমার দক্ষিণ ভারতে থাকা সেরা যে সমুদ্রের কাছের রিসোর্ট তার মধ্যে এটিকে 1 নম্বর রাখবো। এতদিন আমার বারকালাকে মনে হয়েছিল সেই জায়গাটি, বাট বারকালাতেও আমাদের সিঁড়ি ভাঙতে হয়েছিল সমুদ্র অবধি পৌঁছতে। এরম হাত বাড়ালেই সমুদ্র, আমি গোটা ভারতবর্ষে আমি যে জায়গায় গেছি আর কোথাও পাইনি, নেভার। মানে আমার এত ভালো লেগেছে রিসোর্টটা। রুমগুলি কিন্তু তুলনামূলকভাবে সাধারণ, আমি বারবার বলছি, কিন্তু ওনাদের এই কমন এরিয়া, রেস্তোরাঁ, আউটওয়ার্ড সিটিং এরিয়া, চিলড্রেন্স পার্ক অসাধারণ। স্পেন্ড 10,000 a day ইন a resort like this, আপনার একবারের জন্য গায়ে লাগবে না। এখন ঘড়িতে বাজে বিকেল 4:30 মতো। আমি একটু বেরোচ্ছি, তৃষা আর বেরোচ্ছে না। তৃষার এই গরমে রোদে ঘুরতে ঘুরতে তৃষা আজকের দিনটা ছুটি চেয়েছে। আমি যাচ্ছি এখান থেকে মিনিট 15 দূরে চেন্নাইয়ের কোভালাম বিচ দেখতে। কেরালার কোভালাম বিচ আগের বছর ঘুরিয়ে দেখিয়েছি, এবছর ঘুরিয়ে দেখাচ্ছি চেন্নাইয়ের কোভালাম বিচ। একটা দারুণ ব্লু ফ্ল্যাগ বিচ আছে ওই কোভালাম বিচের কাছেই। তাজের একটা দারুণ প্রপার্টি আছে, যদিও সেখানে আজকে ঢুকবো না। আজকে সানসেটটা আমাদের প্রপার্টি থেকেই উপভোগ করব। আরেকটা জিনিস বলে দিই, আমাদের এই প্রপার্টিটায় থাকার একটা যেটা বিরাট বেনিফিট হচ্ছে, সানরাইজটা এখান থেকে দুর্দান্ত সুন্দরভাবে দেখা যায়, দুর্দান্ত। কারণ আমরা ইস্টের দিকে ফেস করছি, এই যে সমুদ্র আমাদের মুখ আছে ইস্টের দিকে। তবে হ্যাঁ, হ্যাভিং সেড দ্যাট, এখানে যে জিনিসটা আপনি পাবেন না, আমি বারবার বিচ অ্যাক্সেসের কথাটা বলি সব জায়গায়, এখানে কিন্তু আপনি সমুদ্রের ধারটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন ঠিকই, বাট এখানে স্যান্ড বিচ সেভাবে কিছু নেই কিন্তু। এই মানে আমি একটু বিকেলে যখন হয়ে যাবে বা কাল সকালের দিকে নিয়ে যাব, বুঝতে পারবেন আমরা সমুদ্রের ধারে আছি ঠিকই, বাট এখানে নেমে যে একটা বিরাট ধরুন বালির বিচ আছে বা সেই ব্যাপারটা অতটা নেই। সেটা হয়তো তাজে বা ওই ব্লু ফ্ল্যাগ বিচে গেলে আপনাদের আরও বেটার লাগবে, তবে তাজে খরচটাও এর ডাবল, এটা মাথায় রাখবেন। আমাদের আপাতত থাকবার অভিজ্ঞতা খুব পজিটিভ। এবং আরেকটা জিনিস আমি একটু বলতে চাই, যেটা আমার এই ভিডিও এবং এই অংশটার সঙ্গেও দূর দূর অবধি কোনো রিলেশন নেই, বাট এটা আমার মনে হয়েছে আলাদা করে বলবার দরকার। সেটা হচ্ছে, দেখুন আমি নর্থ বেঙ্গল সিকিমে ঘুরি ঠিকই, হ্যাঁ সেটা ভালোবেসে ঘুরি, জায়গাগুলি ভাল লাগে ঘুরি, এবং সব থেকে যেটা ইজি হয় আমার ক্ষেত্রে, যেহেতু আমায় চাকরি বজায় রেখে ঘুরতে হয়। হ্যাঁ আমি চাকরি করি, 10 বছর চাকরি জীবন হয়েছে, আগামী আরও 20-30 বছর চাকরি করব। নিজের দমে সে চাকরি পেয়েছি, ইঞ্জিনিয়ারিং করা ছেলে, এবং আজকে চাকরি করে একটি খুব ভালো জায়গায় পৌঁছতে পেরেছি ঈশ্বর এবং মা বাবার আশীর্বাদে। তো সে চাকরি ছাড়বার কোনো প্রশ্নও নেই এবং আমি ছাড়বও না। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, আমি নর্থ বেঙ্গল সিকিম ঘুরি মানে এই চ্যানেলে আর অন্য কোনো ভিডিও নেই, এরকম যারা একটা ভেবে নিচ্ছেন তাদের আমি ক্ল্যারিফাই করে দিই যে আমি এই দুটি রাজ্যের বাইরে আর কোন রাজ্য নিয়ে বা অন্যান্য কোন কোন রাজ্য নিয়ে বলা উচিত এই চ্যানেলে ভিডিও করেছি। আপনি যদি শুধু ইউটিউবে গিয়ে রিতম রয় স্পেস সেই জায়গাটার নাম লেখেন, তাহলেই সেই ভিডিওগুলি পাবেন। শুরু করি দক্ষিণ ভারত থেকে। দক্ষিণ ভারতের কেরালার আমার দুখানা ট্রাভেল সিরিজ আছে, নট 1 বাট 2। মনসুন কেরালা এবং ইউজুয়াল টাইমে কেরালা ভ্রমণ, ঘুরে দেখবেন, ভালো লাগবে। আমি ভাইজ্যাক নিয়ে এখানে ট্রাভেল সিরিজ করেছি, আছে, দেখবেন। আমি যখন ট্রাভেল ব্লগ শুরু করি, প্রথম যে জায়গাটিতে যাই সেটা হচ্ছে উটি এবং কুন্নুর। সেই সব জায়গা নিয়ে আমার ছোটোখাটো ভিডিও আছে, ফুল লেন্থ না হলেও আছে। তখন অত ভালো ডিটেলসে ব্লগ করতে পারতাম না। আরেকটু ওপরের দিকে উঠি, গোয়া নিয়ে আমার ভিডিও আছে, রাজস্থান নিয়ে আমার ভিডিও আছে, উত্তরাখণ্ড নিয়ে আমার ভিডিও আছে, হিমাচল প্রদেশ নিয়ে আমার ভিডিও আছে, ইউপি নিয়ে আমার ভিডিও আছে, মথুরা, বৃন্দাবন, আগ্রা, এই সমস্ত জায়গা নিয়ে আমার ভিডিও আছে। এর বাদেও আমি উড়িষ্যার বিভিন্ন জায়গা নিয়ে ভিডিও করেছি, সেগুলো দেখতে পারেন। ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গা নিয়ে ভিডিও করেছি, সেগুলি দেখতে পারেন। নর্থ ইস্টের মধ্যে মেঘালয় আমার 2 বার যাওয়া, সেটা নিয়ে ভিডিও আছে, দেখতে পারেন। এর বাদেও হয়তো আমার ইমিডিয়েট মেমোরিতে আসছে না, এবং আমি গেছি এরকম বহু জায়গা আছে। এমনকি পাঞ্জাব, আমার পাঞ্জাবও ঘোরা, পাঞ্জাবেরও টুকটাক অভিজ্ঞতা নিয়ে ভিডিও আছে। তাই এটাই বলছি যে আপনাদের কাছে হয়তো নোটিফিকেশন পৌঁছয় না, যেহেতু মূলত এই চ্যানেলটি পাহাড় নিয়ে কাজ করে, বাট বিশ্বাস করুন এর বাদেও বহু জায়গা ঘুরেছি। এবং হ্যাঁ, বহু জায়গা ঘুরিও নি। যেরকম আমি যে জায়গাগুলি খুব হাই অল্টিটিউডে, সে জায়গাগুলি যাই না, তাতে আমার নিজের কিছুটা সেলফিশনেস আছে বলতে পারেন। আমি জানি আমার হাই অল্টিটিউড রিজিয়নে প্রবলেম হয় বলে আমি অ্যাভয়েড করি। যেরকম অরুণাচল প্রদেশ, লাদাখ, লাহুল স্পিতি, এই জায়গাগুলি আমি একদম আমার বাকেট লিস্টের বাইরে রেখেছি। আনটিল আই ফিল আই এম ফিজিক্যালি অল রাইট টু ভিজিট দিস প্লেসেস। শুধু গিয়ে ওই নাকে কান্না যে আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম, আমার গিয়ে অতি কষ্ট হচ্ছে, আমি যখন জানি আমার শরীর পারমিট করবে না, আমার সবসময় ইচ্ছে হচ্ছে সেই জায়গাগুলি না যাওয়া ভালো। ইভেন নর্থ সিকিম আমি একবার ঘুরেছি,
আমার মনে হয়েছে যে সেখানে আমার শরীর স্বাচ্ছন্দ্য বোধ করে না, তো আমি আর কোনোদিন যাব না, আমার দরকার নেই। আই হ্যাভ সিন মাচ বেটার প্লেসেস দ্যান দ্যাট। এবং যেখানে যার শরীর পারমিট করে না, ধরুন সান্দাকফুর মতো জায়গা, আমি একটা বিরাট হিরোগিরি মেরে চলে গেলাম, দিয়ে আমার অল্টিটিউড সিকনেস হচ্ছে, কিচ্ছু ঘুরতে পারছি না, তাতে লাভ কি বলুন? এটা তো আমার চোখেই পড়েনি। এখানে কিন্তু আবার বোটিংয়ের ফেসিলিটি আছে, সম্ভবত ফ্রি অফ কস্ট। লাইফ জ্যাকেট দিয়ে প্রপারলি আপনারা পরিবারের সঙ্গে বোটিংয়েরও একটা এক্সপিরিয়েন্স নিতে পারেন। আর যে কত কি আছে এমন, হ্যাঁ, এবং আরেকটা জিনিস অনেকে জানতে চান, সেটা হচ্ছে ইভি চার্জিং আছে কিনা। ধরুন সেলফ ড্রাইভ করছেন ইসিআর বিচ ধরে, চেন্নাই এয়ারপোর্টে নেমে নিজের গাড়ি নিয়েছেন, ইয়েস, এখানে ইভি চার্জিংটারও ব্যবস্থা রেখেছে, আর কিচ্ছু বাকি রাখেনি। রিসোর্টটার বাইরের অংশটাকে শুধু দেখুন, অসাধারণ না? টু গুড অ্যাজ আ উইকেন্ড ডেস্টিনেশন। এই যে বাঁদিকে এরিয়াটা দেখছেন, এটাই হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ। আমরা মেন রোড থেকে ঘুরে কিন্তু আবার এই দিকটাতেই যাব। রাস্তা দুর্দান্ত, দেখুন শুধু, এত ভালো লাগছে। একপাশে ছোট ছোট পাহাড়ও দেখা যাচ্ছে, ওদিকে ওল্ড যেটা হোয়াট ডিড ইউ কল দ্যাট রোড, ওএমআর রোড, ওইদিকে, হ্যাঁ ওইদিকে ওএমআর রোডের একটা ভিউ আছে। প্লাস আমরা তো ইসিআর রোড দিয়ে যাচ্ছি, এবং এই দুটো কানেক্টেড। এই আগের কোভালাম থেকেই একটা রাস্তা আছে যে ওএমআর এবং ইসিআর বিচটিকে কানেক্ট করে। দারুণ রাস্তা পাচ্ছি আমরা। অ্যান্ড ফ্রম আর লেফট আমরা এবার ঢুকে যাব কোভালাম বিচের দিকে, এবং যাওয়ার সময় সম্ভব হলে তাজ ফিশারম্যানস কোভটা আপনাদের একবার দেখাবো। এই দেখুন, এটা হচ্ছে তাজের এন্ট্রান্স। আমি আর আজকে ঢুকছি না, তাজের প্রপার্টিগুলিতে এমনি এরকম জাস্ট কোনো কারণ ছাড়া ঢোকার কোনো মানে হয় না। এই তাজের প্রপার্টিটাকে ডান দিকে রেখেই আমরা এগিয়ে যাব হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ টিটিডিসির দিকে। এটার নামই টিটিডিসি বিচ, আপনারা গুগল ম্যাপসে সার্চ করলেও এই নামেই পাবেন। এই হচ্ছে এন্ট্রান্স। অ্যাজ ইউজুয়াল বলবার কোনো প্রয়োজন পড়ে না, দিস ইজ ওয়ান অফ দি ফাইনেস্ট প্রপার্টিজ ইন অ্যান্ড অ্যারাউন্ড চেন্নাই। যাদের বাজেট কনস্ট্রেন্ট নয় তারা অবশ্যই এসে থাকতে পারে। এটা হচ্ছে এই টিটিডিসি ব্লু ফ্ল্যাগ বিচের পার্কিং। দেখা যাক, ইডেন বিচটি আমার একেবারেই পোষায়নি পুডুচেরির, সেটাও একটি ব্লু ফ্ল্যাগ বিচ, বাট ডিডন্ট হ্যাভ এনিথিং দ্যাট কনস্টিটিউটস আ ব্লু ফ্ল্যাগ। বাট এখানে আশা করি সেই অভিজ্ঞতা হবে না। পার্কিং থেকে খানিকটা হেঁটে যেতে হবে সি বিচ অব্দি। এখন ঘড়িতে বাজে বিকেল 5টা, গরম ভাবটা অনেকটা কেটেছে। আমার দক্ষিণ ভারতে যে জিনিসটা ভাল লাগে ঘুরতে আসলে, এটা একটা পজিটিভ আমাদের ব্লগারদের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমার ভাষাটা প্রায় কেউ বোঝেই না। আমি অন্যান্য যে কোনো জায়গায় গেলেই বাঙালি প্রচুর পরিমাণে দেখি। দক্ষিণ ভারতের কানেক্টিভিটির সমস্যার জন্য বাঙালিরা আমার মনে হয় তুলনামূলকভাবে কম আসে, জানেন। আমি বাঙালি মানুষ আসবার পর থেকে খুব কম দেখেছি, কম মানে খুবই কম। মানে ধরুন, আমি যদি একটা এক্সাম্পল দিই, আমি যদি 100টা অন্য ভাষাভাষীর মানুষ দেখি, আমি হয়তো একটাও বাঙালি দেখছি না। মেইন কাউন্টারটায় প্রচুর লাইন টিকিট কাটবার জন্য। এই বিচটা মনে হচ্ছে লোকজনের কাছে ফেমাস, এবং আজকে যেহেতু তামিল নিউ ইয়ার, অনেকের ছুটি আছে, আমি অনলাইনেই টিকিট করে নিলাম। এবার যাব ভিতরে। তবে সত্যি বলবো, আমরা যে রিসোর্টটিতে আছি সেখানে যে পরিমাণ সুন্দর বিচ দেখতে পাচ্ছি, বা সমুদ্র দেখতে পাচ্ছি বলা উচিত, তারপরে আর এসব জায়গায় আসতে লাগে না। আমি এলাম এত কাছে, দেখবো না বলে ঘুরে গেলাম। হোটেল থেকে 6-8 মিনিট লাগে গাড়িতে, বাট না এলেও কিছু না। ব্লু ফ্ল্যাগ বিচগুলিতে সবাইকে আসতে বলি, তার একটাই কারণ হচ্ছে পরিবারের সঙ্গে এলে যেগুলো দরকার পড়ে, খাবার জায়গা, যদি স্নান করেন সমুদ্রে চেঞ্জিং রুম, এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ভালো ক্রাউড, তার সমস্তগুলিই পাবেন। এবং দেখুন খাবার দোকানে কি পরিমাণ ভিড়, এটাই বোধহয় খুব স্বাভাবিক। এবং এই যেহেতু এগুলো তামিলনাড়ু ট্যুরিজমের আন্ডারে, এখানে রেটটাও সাধ্যের মধ্যে হবে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলে আপনি ব্লু ফ্ল্যাগের তকমাটাই পাবেন না। সো সেই বিষয়টা নিয়ে তো আর কোনো চিন্তার ব্যাপারই নেই। তবে হ্যাঁ, আমার দেখা পুরীর গোল্ডেন বিচ ধরুন যতটা সুন্দর, ততটা কিন্তু আমার চেন্নাইয়ের কোনো ব্লু ফ্ল্যাগ বিচকেই মনে হলো না। আই এম বিং ভেরি ক্যান্ডিড। ঠিক আছে, এনিওয়েজ, ভিতরেও দেখছি লোকজন গাড়ি রেখেছেন, আমরা যাই সমুদ্রের ধারে। মূল সমুদ্রটা কিন্তু পার্কিং থেকে বেশ অনেকটা হাঁটা। জাস্ট কিপ ইন মাইন্ড, লাইফ গার্ডেদের আনাগোনা আপনারা প্রচুর পরিমাণে পাবেন, যেটা পুরীর ব্লু ফ্ল্যাগ বিচেও আছে। তারা সবটাকে রেগুলেট করে। এখানে আপনি
যেরকম আমরা আগের দিনই হয়েছে, ইডেন বিচের ধার অব্দি যেতেই পারলাম না, কেন জানি না, হয়তো সেখানে ঢেউ বেশি বা কিছু, আমাদের একটা জায়গার পরে রেস্ট্রিক্ট করে দিল। কেরালার কোভালাম বিচের সঙ্গে তুলনা করাটা বোধহয় খুবই বোকা বোকা হবে, কোনোভাবেই কোনো তুলনাতে আসেই না। বাট এটা নিজের জায়গাতেও খারাপ নয়। এটা বেশি পাবেন, যেটা আমার কেরালার কোভালাম বিচ ঘুরেও আপনাদের বলছি, সেটা হচ্ছে এখানের পরিষ্কার পরিচ্ছন্নতা, জলের রং, জলের এই যে নীল স্বচ্ছ ভাব, এতটা আমরা কেরালার কোভালামেও পাইনি কিন্তু গিয়ে। ফাইনালি আফটার আ ডিসেন্ট 10 minutes ওয়াক ফ্রম দি কার পার্কিং জোন আমরা পৌঁছে গেছি সি বিচে। দারুণ দারুণ স্যান্ড বিচ অবশেষে পেলাম, হেভি লাগছে। ডান দিকটা দেখুন, এইদিকে গোটা শোর লাইনটাও খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এদিকে প্রচুর হোটেল আছে, প্রচুর হোটেল আছে, সামনেই তাজেরও হোটেলটি আছে। দারুণ লাগছে, প্রচুর মানুষের ভিড়, গম গম করছে সি বিচটা। এই জায়গাগুলি থেকে চেন্নাইয়ের দূরত্ব কম বেশি 1 ঘন্টা, 1 ঘন্টা 1 ঘন্টা। আপনারা পরিবারের সঙ্গে যারা এদিকটায় ঘুরতে আসছেন, যে কোনো চত্বরে, এমনকি মেন টাউন চেন্নাইতেও আসছেন, এই বিচগুলি ঘুরে যেতে পারেন অ্যাজ আ উইকেন্ড রিট্রিট। বা যারা এই অঞ্চলগুলিতে থাকেন, চেন্নাইতে বা বেঙ্গালুরুতে, তাদের তো কোনো ব্যাপারই নয়, যে কোনো উইকেন্ডেই ঘুরে আসতে পারেন। আমার ভালোই লাগলো, ইট ওয়াজ ওয়ার্থ দি এফার্ট। এলাম হোটেলে, এবার আমি আর তৃষা এক্সপ্লোর করে দেখবো হচ্ছে এই সমুদ্রের ধারের যে অংশটা আমাদের হোটেলেরই, সেখানে কতটা কি যাওয়া যায়, বিচের কতটা কাছে পৌঁছানো যায়, বা রাদার সমুদ্রের কতটা কাছে পৌঁছানো যায় সেটা দেখবো। এখানে পাশটা একদম যাতে শোর লাইনটায় ভাঙন না হয়, ওনারা প্রচুর পাথর দিয়ে রেখেছেন, এটা চোখে পড়লো আসার পর থেকে, খুব স্বাভাবিক কারণে। চলুন যাই এবার ওদিকে। এখন ওয়েদারটা খুবই প্লেজেন্ট, আর রোদের ভাবটা নেই, গরমও লাগছে না। ব্লু ফ্ল্যাগ বিচ ঘোরা শেষ, এবার আমাদের এই ইন্টারনাল বিচটাকে এক্সপ্লোর করি। এটা হচ্ছে একটা সি সাইড এরিয়া আমাদের হোটেলের। কি ভালো লাগছে দেখুন, শুধু মেসমারাইজিং। দেখলেন তো রেস্তোরাঁর ওই জায়গাটা কি সুন্দর। আমরা এই জায়গাটিতে এসছি, এখানে একটা প্রাইভেট বিচ, বাইরে এনক্লোজার বলতে পারেন, এটাকে বিচ বলা উচিত নয়, সে এই রিসোর্টের প্রাইভেট বিচ। এখানে মিনিয়েচার লাইট হাউসটা সকালে দেখাচ্ছিলাম আপনাদের খেতে যাওয়ার সময়। এইখানে আপনারা বসতে পারেন, এখানে নৌকার মতো ব্যবস্থাপনা করা, প্লাস এখানে আমার মনে হয় এই সমুদ্রের ধারে ক্যান্ডেল লাইট ডিনার বুক করার মতো ব্যবস্থা আছে। আর এখানটা একটা শ্যাক তো আছেই, এইদিকে যে রেস্তোরাঁটা আমরা দুপুরে খেলাম সেটাই দেখা যাচ্ছে। এরকম সুন্দর প্রাইভেট বিচ আমরা এতেও পাইনি, বল তৃষা? গোপালপুরেও ছিল না, কোথাও পাইনি। এখানে সানরাইজ সানসেট কি দেখবেন জানি না, বাট আমি বারবার বলছি, আমাকে মুগ্ধ করেছে এই MGM রিসোর্ট। আবারও যেখানে আশা করি না সেখানেই বোধহয় সব থেকে বেশি পাই, ফাটাফাটি জাস্ট। আর ওই যে রেস্তোরাঁ, ওখানে আমরা বিকেলে গিয়ে বসবো সানসেট হওয়ার পরে, ওখানে আলো জ্বলে গেলে যে কি ভালো লাগবে তার একটা আন্দাজ পেয়েছি আমরা এখনই।
এই রিসোর্টে সন্ধেবেলাটা এতটা সুন্দর, আপনাদের রিসোর্টটা পায়ে হেঁটে ঘুরে দেখেই কিন্তু অনেকটা সময় কেটে যাওয়ার কথা। লাইটের কাজটা দুর্দান্ত লেগেছিল আমাদের। যে সি বিচের অংশগুলি একটু বিকেলের সময় আপনাদের ঘুরিয়ে দেখালাম, সেই সমস্ত চত্বরই আলোর জাদুতে যেন একটা অন্য মাত্রা পায়। বারবারই বলছি, হয়তো রেডান্ডেন্ট লাগছে শুনতে, একটু বেশি মনে হতে পারে কিছু ক্ষেত্রে, বাট সত্যি বলছি, এত সুন্দর বিচ রিসোর্ট, এত সুন্দর বিচ অ্যাক্সেস খুব কম জায়গায় পেয়েছি এর আগে। মেফেয়ার, গোপালপুর আরও রাজকীয়, তবে এখানে সমুদ্র যেন আরও নিজের মনে হয়েছে। এখানে একদিন বা দুদিন ছুটি কাটানোর জন্য সবাইকে অনুরোধ রাখছি। এই রিসোর্টটি আমাকে প্রমোশনে ডাকেনি, না আমি ওনাদের থেকে কোনো আলাদা করে ফেভার পেয়েছি, বাট এক একটা জায়গা এমনই হয় যেখানে নিজের ঘুরে এত ভালো লাগে, সেখানে মনে হয় অন্য কাউকে যদি পাঠাই সেও নিশ্চয়ই খুশি হয়েই ফিরবে। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট এখানে সকালে 10:30 অবধি আমাদের সার্ভ করে। কাল সারাদিন যেরকম ভালো খাবার দাবার পেয়েছি, তো এটুকু আশাই করা যায় যে এখানে ব্রেকফাস্টটা ভালোই হবে। আর এই সকালে রুম থেকে বেরিয়ে এই নীল সমুদ্র দেখেই মনটা ভালো হয়ে যাচ্ছে। এই জিনিসটা তো দেখানোই হয়নি, ডান দিকে একটা অ্যাক্টিভিটি সেন্টার আছে, ইনডোর গেমস এখানে পাবেন নানা রকম। এদিকে ছোট দেখুন শাঁকও করা, কত কি যে আছে, সব বোধহয় আমারও ঘোরা হলো না। কি অ্যারেঞ্জমেন্টস আছে দেখা যাক। আজকে এখানে সেরকম একটা ভিড় নেই, আর রেস্তোরাঁটা এতটাই বড়, জায়গাটা ভাগ হয়ে যায়। শুরু করা যাক ব্রেকফাস্টের নামাবলী। চা, কফি, ফ্রেশ ফ্রুট জুস, এদিকে মিন্ট ওয়াটার, বাটার মিল্ক, এদিকে ওটস, পুরি সবজি, উপমা, বয়েলড কর্ন, পঙ্গল এসব আছে। এদিকেও লুচি, বাড়া টাড়া দেখছি, ইডলি আছে, কাট ফ্রুটস বিভিন্ন রকম আছে। এদিকে স্যান্ডউইচ আছে, এদিকে দুধ পাবেন, কর্নফ্লেক্স পাবেন, চিকেন কিমা কারি, চিকেন সসেজ, বয়েলড এগ, ফ্রেঞ্চ টোস্ট, পার্সলে পটেটো, এবং এর বাদে তো লাইফ কাউন্টার আছেই ফর ডোসা অ্যান্ড আদার থিংস। এটুকু জানাই ছিল এখানে এটা ভালো হবে, আর আলাদা করে বলবার প্রয়োজন পড়ে না, অ্যান্ড অ্যাবসলিউটলি ওয়ান্ডারফুল। আর এর সঙ্গেই আজকের এই ভিডিও এবং গোটা তামিলনাড়ু ট্রাভেল সিরিজকে এবার শেষ করবার পালা। শেষ 4টে পর্ব জুড়ে আপনাদের নানা নতুন জায়গা ঘুরে দেখানোর সুযোগ হয়েছিল। আমি তো এনজয় করেইছি। যদি আপনারাও এনজয় করে থাকেন বা কিছু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, যাতে আগামী দিনের নতুন ট্রাভেল সিরিজগুলির আপডেট পান। আর আজকের কাজ যদি ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন। আসছি সবুজ পাহাড়ের গল্প নিয়ে খুব শীঘ্রই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড সি ইউ সুন।